সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, গণিত বিভাগ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস শুরু করার পূর্বে গত ক্লাসে তোমাদের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছিল, সেই বিষয়গুলিকে কতটুকু আয়ত্ত করতে পেরেছো, সে বিষয়গুলির উপর আমি তিনটি প্রশ্ন রেখেছি। আশা করি আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলি পুরোপুরি মিলে যাবে। চলো আমাদের প্রথম প্রশ্ন সমাধান করি। দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 70 ও 40 বছর হলে তাহলে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? 3:2। তাহলে আমাদের উত্তরটা হবে কি 3:2। পরবর্তী প্রশ্ন দেখো, দুইটি সংখ্যার যোগফল 14 বিয়োগফল 6 হলে সংখ্যা দুইটি কত? দেখো, তোমাদের গত ক্লাস আমি এরকম একটা এমসিকিউ শিখিয়েছিলাম যে দুইটি জিনিসের যোগফল, দুইটি জিনিসের বিয়োগফল দেয়া থাকলে আমরা কিভাবে খুব দ্রুত সেই অঙ্কটা সলিউশন করতে পারি। আশা করি তোমরা ওই ভিডিওটিও দেখেছো এবং তোমাদের ওই কথাগুলি মনে আছে যে দুইটি সংখ্যা বের করার জন্য যদি আমাদের কখনো যোগফল বিয়োগফল বলা থাকে, কোনো অঙ্কে যদি যোগফল বিয়োগফল বলা থাকে, তাহলে আমাদের ওই অনুযায়ী আমরা কাজ করব। যেহেতু যোগফল বলেছে, তাহলে আমরা এই দুইটা যোগ করব। 14 আর 6 দুইটা যোগ করলে হয় 20। 20-কে আবার অর্ধেক করে দেবো। আমরা দুইটা যোগ করে অর্ধেক করলে একটা মান পাবো, আবার দুইটা বিয়োগ করে যদি অর্ধেক করি তাহলে আরেকটা মান পাবো। আমাদের এটা কোনো কিছুই লেখার দরকার নেই। দেখো যে 14 এবং 6, তাহলে 14 এবং 6 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় 20। 20-কে 2 দ্বারা ভাগ দিলে হয়ে যায় 10। তাহলে একটি সংখ্যা হবে আমাদের 10। আবার বিয়োগফলও যেহেতু বলছে যোগফল বিয়োগফল, তাহলে আমরা একবার বিয়োগ করব। 14 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে আমাদের হয়ে যায় 8। 8-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হয়ে যায়? 4। এর মানে আমাদের দুইটি সংখ্যা হচ্ছে কি 10, 4। তাহলে এরকম তোমাদের অপশন এমসিকিউতে দেয়া থাকবে, ওইখান থেকে তোমরা এগুলি খুঁজে বের করে নিবে। আমাদের সর্বশেষ প্রশ্ন দেখো যে কোনো প্রকৃত ভগ্নাংশের লব হরের সাথে 14, লব হরের যোগফল 14 এবং বিয়োগফল 8। দেখো এই যে একই সিস্টেমই, ঠিক একই সিস্টেমে আমরা এটাও বের করব। দেখো তাহলে আমাদের নিয়মটা কি ছিল? 14 এর সাথে 8 কি করব? যোগ করব। তাহলে 14 এবং 8 যোগ করলে হয় 22। 22-কে 2 দ্বারা ভাগ দিলে হয় 11। এর মানে একটা হবে 11। একটা মান আমরা পেয়ে গেলাম কি 11। আবার বিয়োগফল যেহেতু বলছে, তাহলে 14 থেকে 8 যদি আমরা বিয়োগ দেই তাহলে দেখো এখান থেকে 8 বিয়োগ দিলে হয়ে যায় আমাদের 6। ঠিক আছে, কারণ 14 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমাদের 6 হয়। 6-কে আবার যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হয়ে যায় 3। তাহলে আমরা কিন্তু দুইটা মান ইজিলি পেয়ে গেলাম, কিন্তু এখানে ভগ্নাংশটি বের করতে বলছে এবং শুরুতে দেখো একটা কন্ডিশন দেয়া আছে প্রকৃত ভগ্নাংশের। প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? যার লব থাকবে ছোট, হর থাকবে বড়, সেটাকে বলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশের লব হরের যোগফল হচ্ছে 14 এবং বিয়োগফল হচ্ছে 8। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমাদের এটা নির্ণয় করার জন্য কি করতে হবে? আগে দুইটা লব আর হর বের করে ফেলবো। তারপরে যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ বলা আছে, তাহলে বড়টা আমাদের নিচে থাকবে আর ছোটটা উপরে থাকবে। উপরে যেটা থাকে সেটাকে বলে লব, নিচে যেটা থাকে সেটাকে বলে হর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি অনুশীলনী 6.2 একটি সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে আলোচনা। সৃজনশীল থেকে আমরা যে বিষয়গুলি শিখব যে আমরা সহ-সমীকরণ গঠন করতে পারবো এবং এর সমাধান নির্ণয় করতে পারবো এবং সহ-সমীকরণ দুইটির সমাধান আমরা লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো, আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমাদের সিডব্লিউ কপি এবং টেক্সট বুকটি নিয়ে রেডি হয়ে আছো। আমাদের দেখো 21 নম্বর সৃজনশীলটি আমরা একটু দেখে ফেলি যে কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। আবার কি বলা আছে? হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। এটা বের করতে বলেছে। আমাদের ক নম্বর সৃজনশীলে কি বলা আছে দেখো,
ভগ্নাংশটিকে এক্স বাই ওয়াই ধরে সমীকরণ জোট গঠন করো। তারপরে বলছে সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স কমা ওয়াই নির্ণয় করো। এবং গ নম্বরে কি বলা আছে আমাদের, যে সমীকরণ জোটটির লেখচিত্র অঙ্কন করে এর কি করো, ভুজ এবং কোটি নির্ণয় করতে বলা আছে। চলো তাহলে আমরা 21 নম্বর সৃজনশীলটি শিখে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের একটা ভগ্নাংশের নিচে যে থাকে তাকে বলে হর, উপরে যে থাকে তাকে বলে লব। তাহলে আমাদের যদি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই দেয়া থাকে তাহলে ওয়াই হচ্ছে হর, এক্স হচ্ছে লব। যেহেতু এখানে লবের সাথে 11 যোগ করতে বলছে, তাহলে তুমি যদি হরের সাথে যোগ করে ফেলো তাহলে তো আর হবে না। তাহলে দেখো আমরা লিখবো কি, দেওয়া আছে ভগ্নাংশটি, এটা আমাদের কতে দিয়ে দেওয়াই আছে, তাহলে আমরা লিখবো দেওয়া আছে ভগ্নাংশটি সমান সমান কি এক্স বাই ওয়াই। এইখানে দেখো ওয়াই ইজ নট ইকুয়াল 0, মানে কোনো ভগ্নাংশের হর যদি 0 হয় তাহলে সেটা অসংজ্ঞায়িত হয় সাধারণ গণিতের ভাষা, সেই জন্য আমরা ওয়াই ইজ নট ইকুয়াল 0 লিখি। এটা না লিখলেও তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে দেখো প্রথম শর্ত মতে আমাদের কি বলা দেওয়া আছে, দেখো প্রথম শর্ত মতে আমাদের বলা আছে কোনো ভগ্নাংশের, এই এক্স বাই ওয়াই হচ্ছে আমাদের ভগ্নাংশ, বলছে ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে, এর মানে লবের সাথে, লব হচ্ছে উপরেরটা, নিচেরটা হচ্ছে কি হর, তাহলে এটার সাথে যদি 11 যোগ করি তাহলে ভগ্নাংশটির মান হয়ে যায় আমাদের 2। ওকে, এখন যদি আমরা আর গুণন করি দেখো, তাহলে আমরা 2 এর নিচে মনে মনে একটা 1 ধরবো, এই 1 দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে হবে এক্স প্লাস 11 ইকুয়াল 2 দ্বারা ওয়াইকে গুণ করলে হয়ে যাবে 2y, কোনাকুনি গুণ, এটার সাথে এটা, এটার হরের সাথে এটার লব, এটার হরের সাথে আবার এটার লব। তাহলে এখন যদি আমরা বাম পাশে 2y-টাকে নিয়ে আসি, x এর সাথে y, দেখো x মাইনাস 2y ইকুয়াল মাইনাস 11, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। দেখো তাহলে লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 2। আবার দ্বিতীয় শর্ত মতে দেখো বলা আছে কি আমাদের, দ্বিতীয় শর্ত মতে বলা আছে ওই ভগ্নাংশটির হর থেকে 2 বিয়োগ করলে, এবার আমরা হর থেকে 2 বিয়োগ করব, তাহলে হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয়ে যায় 1। হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান কি হয়ে যায় 1, বা x সমান সমান y মাইনাস 2। আর গুণন করলে এখানে আমরা মনে মনে 1 ধরবো, 1 দ্বারা x কে গুণ দিলে x, আর 1 দ্বারা এটাকে গুণ দিলে এটি হয়ে যাবে। তাহলে বাদে আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 2। এটা হয়ে যায় আমাদের কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ। তাহলে আমাদের সমীকরণ দ্বয় গঠন করো, সমীকরণ জোট গঠন করো, যাই কোশ্চেন করবে সেভাবে আমরা লিখবো। অতএব কি লিখবো, নির্ণয় সমীকরণ জোট, সমীকরণ জোট মানে দুইটা সমীকরণকে লিখতে বলছে এখানে। নির্ণয় সমীকরণ জোট কি, এই যে এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y ইকুয়াল মাইনাস 11, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি হয়ে যাবে মাইনাস 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো খ নম্বরটা সমাধানের জন্য আমরা শুরুতেই লিখব ক হতে পাই, যে ক হতে যে সমীকরণ দুইটি গঠন করেছি সেই সমীকরণ দুইটি আমরা লিখে ফেলবো। লেখার পরে দেখো এখন যদি তুমি মনে করো যে স্যার আমি এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গিয়ে আমি এক্সকে আউট করতে চাই, তাহলে দেখো এক্স দুইটা মিল করে দেয়া আছে, তাহলে আমরা এমনিতে আউট করে ফেলতে পারি। আর যদি আমরা আগে যেটা শিখেছি ওয়াইকে সমান করতে হবে, তাহলে আমরা কি লিখবো, দেখো আমরা যদি ওয়াইকে সমান করি তাহলে লিখবো 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে কি 2 নংয়ে ওয়াই এর সাথে যেটা আছে, 2 নংয়ে ওয়াই এর সাথে কততে আছে 1, 1 নং সমীকরণকে 1 দ্বারা ও 2 নং সমীকরণকে, 2 নং সমীকরণকে, 2 নং সমীকরণকে 1 নং এর ওয়াই এর সাথে যে 2 আছে তাহলে 2 দ্বারা গুণ করে পাই, দ্বারা গুণ করে পাই। আর যদি মনে করো যে স্যার আমি এক্স কে আউট করতে চাই, তাহলে জাস্ট এটা নিচে দাগ দিয়ে বিয়োগ করে ফেললেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি ওয়াই কে আউট করি তাহলে 1 দ্বারা গুণ দিলে এটাই হয়ে যাবে, এক্স মাইনাস 2y ইকুয়াল মাইনাস 11। ঠিক আছে, এক্স মাইনাস 2y ইকুয়াল মাইনাস 11। দেখো তাহলে আমরা, এবং 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে 2x মাইনাস ওয়াইকে গুণ দিলে কি হয়ে যাবে 2y
ইকুয়াল 2 দুগুণে কত হয়ে যাবে 4 মানে -4। ওকে, এখন দেখো আমরা যেহেতু দুইটি একই চিহ্ন হইলে আমরা কি শিখেছি, বিয়োগ করতে হয়, কারণ কাটাকাটি যায় না। এই জন্য আমরা যদি বিয়োগ করি, যে বিয়োগ করে এটার চিহ্ন হয়ে যাবে মাইনাসের জায়গায় প্লাস, এটার আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে এক্স এর আগে কি আছে দেয়া, প্লাস, এখানে এক্স এর আগে মাইনাস। তাহলে যেহেতু 2x বড় সংখ্যা, তাহলে কি হবে -x = এখানে কি হয়ে যাবে 11 থেকে আমাদের যদি আমরা 4, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা কি লিখবো মাইনাস, এখানে 11 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হয়ে যায় 7। তাহলে বা অতএব দিয়ে আমরা লিখতে পারি x = 7। এটার জন্য লিখতে হয় উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। দেখো -1 দ্বারা যদি গুণ করলে আমাদের উভয় পক্ষ থেকে মাইনাস আউট হয়ে যাবে। শুধু মাইনাস দ্বারা তো গুণ করে লেখা যায় না, সেই জন্য এখানে -1 দ্বারা গুণ করি। ওকে, তাহলে দেখো এক্স এর আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম 7। এখন দেখো এই এক্স এর মান যদি আমরা 1 নং বা 2 নং এ বসাই তাহলে আমাদের ওয়াই এর মানটা পেয়ে যাব। তাহলে আমি যদি ডান পাশে তোমাদের লিখে দেখাই, দেখো যে এক্স এর মান, যে 1 নং সমীকরণে x = 7 বসিয়ে পাই, বা x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, x = 7 বসিয়ে পাই, তাহলে x এর জায়গায় কি বসবে 7। দেখো 7 - 2y = -11। বাদে আমরা যদি y এর ভ্যালু বের করবো, ওর সাথে কোনো y নেই, ডান পাশে নিয়ে যাবো, তাহলে কি হবে -2y = -11, আর 7 ওই পাশে চলে গেলে -7। তাহলে -2y = -11, আর দুইটি মাইনাস, একই চিহ্ন হইলে অঙ্ক দুইটা যোগ হয়, তাহলে কি হয়ে যাবে এখানে 18। বা যদি আমরা y এর ভ্যালুটা বের করি তাহলে আমরা কি লিখতে পারি -2 -18, অতএব y = 9। তাহলে আমরা সমাধানটা পেয়ে গেলাম কি x, y। আমাদের দেখো দুই ধরনের উত্তর লিখতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করো, -2y এর সাথে গুণ আকারে আছে, এই গুণ থেকে ওই পাশে ভাগ হয়ে গেছে, এই জন্য কিন্তু চিহ্নর পরিবর্তন হয়নি, -2 আছে। কিন্তু এখানে 7 এর আগে প্লাস চিহ্নতে আছে, এই 7 পুরাটা ওই পাশে চলে গেছে, তখন প্লাস থেকে মাইনাস হয়। অনেকে কি করে এখানে মাইনাসের জায়গায় ওই পাশে নিয়ে প্লাস দিয়ে দেন, না, এই দুইটা গুণ আকারে আছে। এখানে যেহেতু ভাগ হয়ে গেছে, এখানে অবশ্যই কি হয়, গুণ থেকে ভাগ হলে চিহ্নের পরিবর্তন হবে না, এটা যেটা আছে ওইটাই থাকবে। তাহলে আমরা মাইনাস যদি বাদ দিয়ে ওয়াই এর ভ্যালুটা 9 পাই, তাহলে আমাদের সমীকরণের সমাধান x, y বের করতে বলছে অপনয়ন পদ্ধতিতে। তাহলে x, y = এখানে x এর মান হচ্ছে 7, y এর মান হচ্ছে 9। তাহলে আমরা দেখো নিম্ন উত্তরটা পেয়ে গেলাম। তবে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে যদি তোমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করে যদি x, y বের করতে না বলে ভগ্নাংশটি বের করতে বলতো, তাহলে আমরা কি লিখতাম, অতএব নির্ণেয় ভগ্নাংশ, মানে এটা অতিরিক্ত আমি দেখাচ্ছি, নির্ণেয় ভগ্নাংশ দিয়ে আমরা উত্তরটা লিখতাম। x এর আমাদের ভগ্নাংশের কি ছিল, উপরে ছিল x, এর মানে x এর মানটা উপরে থাকবে, আর নিচে ছিল y, মানে y এর মানটা নিচে বসাবো, এটা আনসার লিখবো। তাহলে যখন আমাদের সমাধান বের করতে বলবে তখন আমরা এটা লিখবো, আর যদি বলে ভগ্নাংশটি নির্ণয় করো তখন কিন্তু এরকম লিখে দিলে তোমাকে মার্কস দিবে না, তোমার তখন এই যে নির্ণেয় ভগ্নাংশটি এখানে, অতএব নির্ণেয় ভগ্নাংশটি লিখে তুমি সমান সমান দিয়ে লিখতে পারো 7, এই x এর মানটা উপরে, y এর মানটা নিচে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা লেখচিত্রের মাধ্যমে এটা কিভাবে সমাধান করতে হয় সেটা শিখে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখচিত্র সমাধান করার জন্য আমরা শুরুতেই লেখচিত্র জিনিসটা কি, কাদের এই লেখচিত্রের প্রতি অবদান ছিল, লেখচিত্র বিন্দুগুলি কিভাবে স্থাপন করতে হয়, সেই বিষয়গুলির উপরে চলো আমরা একটু ধারণা অর্জন করি। যে শুরুতে দেখো আমি বোর্ডে লিখে রেখেছি, ফ্রান্সের গণিতবিদ রেনে দেকার্তের, তিনি গ্রাফের যে বিভিন্ন বিন্দুগুলি আমরা বসাই সেই বিন্দুগুলিকে বলা হয় স্থানাঙ্ক। এই এক একটা বিন্দুগুলির সাহায্যে
বিন্দুগুলোকে গ্রাফের ভিতরে বসিয়েছেন এবং দুইটি পরস্পর ছেদি এরকম রেখা দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। এই জন্য তার নামটাই আমাদের লেখচিত্রের ক্ষেত্রে রেনে দেকার্তের নামটি চলে আসে। দেখো, আমরা তিনি যে পরস্পর ছেদে দুইটি সরলরেখা কল্পনা করেছেন, তার একটিকে আমরা বলি এক্স অক্ষ, আরেকটিকে বলি ওয়াই অক্ষ। তাইলে আমরা এটা ডান অংশটিকে আমরা লিখি এক্স, বাম অক্ষকে বলি এক্স প্রাইম, আর এটাকে বলি ওয়াই, নিচেটাকে বলি আমরা ওয়াই প্রাইম। এইভাবে করে এক্স প্রাইম দিয়ে আমরা এক্স অক্ষ এবং দুইটা অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটিকে বলা হয় মূল বিন্দু ও, এবং এই ও বিন্দুর স্থানাঙ্ক হিসেবে আমরা ধরি 0,0। একটা হচ্ছে ও আর একটা হচ্ছে 0,0। 0,0 বলতে এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0 থাকবে, মানে স্টার্টিং পয়েন্ট ওইখান থেকে শুরু হবে। এই দিক থেকে আমরা ডানে যাব, বামে যাব, এবং যখন আমরা অক্ষগুলি লিখি তখন আমরা এদিকে একটি অবশ্যই তীর চিহ্ন দিয়ে দেখাই দেব। দেখো, এক্স ও এক্স প্রাইম হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে? এক্স ও এক্স প্রাইম, এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হয়। এটাকে বলে এক্স অক্ষ। অক্ষ লেখার সময় এক্সটা স্মল লেটারে লিখতে হয়। আর ওয়াই ও ওয়াই প্রাইম, এটা লেখার সময় ওয়াইটাকেও স্মল লেটারে লিখতে হয়, ওয়াই অক্ষ। ওকে, তাহলে আমরা এক্স অক্ষ কি, ওয়াই অক্ষ কি, সেই জিনিসটা শিখেছি। এখন দেখো, তোমাদের এখানে 4টা চতুর্ভাগ হয়। এই চতুর্ভাগ এটা থেকে শুরু হয়, এই ঘরটা সবসময় পজিটিভ থাকে। দেখো, এখানে এক্স এর উপরে যদি প্রাইম থাকে তাইলে মনে করবো সেটা ঋণাত্মক, আর এক্স এর উপর প্রাইম না থাকলে সেটা ধনাত্মক। ওয়াইয়ের উপর প্রাইম থাকলে সেটা ঋণাত্মক, প্রাইম না থাকলে ধনাত্মক। এর মানে মূল বিন্দু থেকে আমরা এক্স এর মান প্লাস থাকলে ডানে যাব, মাইনাস থাকলে বামে যাব। ওয়াইয়ের মান প্লাস থাকলে উপরে যাব, আর ওয়াইয়ের মান মাইনাস থাকলে আমরা নিচের দিকে যাব। দেখো, তার আগে আমরা এটা চতুর্ভাগ সম্পর্কে একটু আলোচনা করি। এটাকে বলা হয়, দেখো, প্রথম চতুর্ভাগ। দেখো, প্রথম চতুর্ভাগে আমরা এক্স এর দিকে তাকাবো, যেহেতু কোনো প্রাইম নাই এর মানে প্লাস, এক্স এর মান প্লাস, ওয়াই এর উপরে কোনো প্রাইম নেই, ওয়াই এর মানও প্লাস, এর মানে দুইটি প্লাস প্লাস থাকে প্রথম চতুর্ভাগে। এবং এটা উল্টা দিকে আসে দিকে, তাহলে এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। আমি চতুর্ভাগগুলি লিখলাম না, শুধু একটাতেই চতুর্ভাগ লিখলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে 4টি চতুর্ভাগের ভিতরে দেখো, প্রথমে এটা পেলাম প্লাস প্লাস, এখানে এসে আগে এক্স এর দিকে তাকাবো। এক্স এর কপালে এসে, যেহেতু এক্স এর দেখো এখানে প্রাইম চিহ্ন দেওয়া আছে, এর মানে হচ্ছে এটা মাইনাস, ওয়াই এর মানটা হচ্ছে প্লাস। আবার দেখো, দুইটার উপরেই প্রাইম প্রাইম দেওয়া আছে, এই জন্য দুইটি হচ্ছে কি মাইনাস। আবার এখানে দেখো এক্স ওয়াই প্রাইম, এক্স এর উপর যেহেতু কোনো চিহ্ন দেয়া নেই প্লাস, ওয়াই এর মান মাইনাস। তাহলে এখন যদি তোমাদের পরবর্তীতে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়, যে আমি যদি এখানে দেখাই, মনে করো 3,4, এই বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? কোশ্চেনটা হচ্ছে কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে, চতুর্ভাগে, ঠিক আছে? কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে কোন চতুর্ভাগে যদি আমি লিখি কোন চতুর্ভাগে অবস্থিত বলে অনেকগুলি বিন্দু দেই, তাহলে খুব দ্রুত আশা করি বের করে ফেলতে পারবে কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে প্রথমে দিলাম মনে করো 4, 3, তাহলে দুইটা মানে দেখো, এক্স 4 এর আগেও প্লাস, ইসের আগেও প্লাস। তাহলে তুমি যদি চতুর্ভাগ, তো অবশ্যই মনে রাখতে হবে যে দুইটি প্লাস হলে প্রথম চতুর্ভাগে অবস্থান করে। আবার যদি দিই এখানে এক্স এর মান -3, ওয়াই এর মান 5, এর মানে কি এক্স এর মানটা নেগেটিভ, ওয়াই এর মানটা পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ হইলে সেটা কোন চতুর্ভাগে অবস্থান করে? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে। আবার যদি দেখো এক্স এর মান মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, তাহলে দুইটাই মাইনাস হলে কোন চতুর্ভাগে হয়? তৃতীয় চতুর্ভাগে। তুমি যদি এরকম প্রয়োজনে তুমি এরকম একটা গ্রাফ লিখে -2 মানে 1, 2, -7, 1, 2, 3, 4, 5, 6, 7, এর মানে এই ঘরে। তাহলে এইভাবে করে তুমি কি করতে পারো? আর মনে তো অবশ্যই রাখতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তুমি যদি প্লাস মাইনাস এগুলো মনে রাখতে নাও পারো, তাহলে কি করবে? এই বিন্দুটাকে -2 মানে 1, 2, 2 ঘর, -7 মানে 7 ঘর, এর মানে এইটা মানে তৃতীয়,
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এন্টি ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে আসবে। এই জিনিসটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আবার যদি এক্স এর মান মনে করো 3 দিলাম, ওয়াই এর মান দিলাম -5, এর মানে এইটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে দেখো আমরা সব চতুর্ভাগের কে কোন চতুর্ভাগে অবস্থান করে সেই জিনিসটা আমরা শিখে ফেললাম। আরেকটা জিনিস আমি যদি দিই, দেখো 0,3 এই বিন্দুটি কোন অক্ষে অবস্থান করে। যখন আমাদের এক্স এর মান বা ওয়াই এর মান 0 দেওয়া থাকে তখন আমাদের ধরে নিতে হবে এটা কোনো একটা অক্ষে অবস্থান করতেছে, ঠিক আছে। তাহলে এক্স এর যেহেতু মান 0, এর মানে এটা ডানেও যেতে পারবে না বামেও যেতে পারবে না। ওয়াই এর মান যেহেতু 3, এর মানে এটা উপরের দিকে 3 ঘর যাবে। তাহলে উপরের দিকে 3 ঘর যাক আর নিচের দিকে 3 ঘর যাক, এই পুরোটা মিলেই তো ওয়াই অক্ষ। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, এটা ওয়াই অক্ষ অবস্থান করতেছে। আবার যদি লিখি -5 0, এর মানে এখানে ওয়াই এর মান 0, এর মানে তুমি উপরেও যেতে পারবে না নিচেও যেতে পারবে না। তোমার -5 বলতে বাম দিকে 5 ঘর যেতে হবে, 1 2 3 4 5, এর মানে 5 ঘর যাওয়ার পর এটা এক্স অক্ষ অবস্থান করবে। ডান দিকেও যদি যাও সেটাও তো একই এক্স অক্ষ। তাহলে এক্স বা ওয়াই এর ভ্যালু যদি 0 হয়, মনে রাখবা যেটার ভ্যালু 0 থাকবে এবং যেটার মান দেয়া থাকবে, যেমন এখানে ওয়াই এর মান দেয়া আছে, এর মানে এটা ওয়াই অক্ষ অবস্থান করতেছে। এখানে এক্স এর মান দেয়া আছে, এটা এক্স অক্ষ অবস্থান করতেছে। এবং আর অন্যান্য বিন্দুগুলো আমরা বের করা শিখে ফেললাম। দেখো এখন আমরা শিখব একটা বিন্দু যে কোনো অক্ষ থেকে দূরত্ব কিভাবে বের করি। যে আমরা শিখলাম বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা আমরা শিখে ফেলেছি। এখন অক্ষ থেকে দূরত্ব, যেমন তোমাকে যদি দেওয়া হয় 3,4 বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে আমরা প্রথমে কিভাবে করবো, আমরা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম দিয়ে এই বিন্দুটি একটু বসাবো। যেমন দেখো 1 2 3 4, মানে 1 2 3 4, এর মানে হচ্ছে এতটুকু দূরত্ব আছে আমাদের 4, আর এখান থেকে এতটুকু দূরত্ব আছে আমাদের কি 3। এর মানে এই বিন্দুটি যদি আমরা এ নাম দিই, যে এ বিন্দুটি এরকমও দিয়ে দেয় তোমাদের, এ হচ্ছে 3,4 বা শুধু বিন্দু দেয়া থাকতে পারে। এখন দেখো যদি আমরা এক্স অক্ষ থেকে মানে এই বিন্দু থেকে ওইখানে যাই, তাহলে আমাদের 4 ঘর যেতে হবে। এক্স অক্ষ থেকে এই বিন্দুতে যাওয়ার জন্য আমাদের 4 ঘর যেতে হবে, এর মানে এক্স অক্ষ থেকে দূরত্ব হবে 4। এবং ওয়াই অক্ষ থেকে যদি যাই, দেখো এই যে ওয়াই অক্ষ থেকে যদি আমরা এই বিন্দুটিতে যাই, তাহলে এই বরাবর এটা 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 3, মানে 3। তাহলে এটা আমরা খুব দ্রুত কিভাবে মনে রাখবো, যে এক্স অক্ষ থেকে যদি কখনো দূরত্ব বের করতে বলে কোনো বিন্দুর, তাহলে আমরা এক্স অক্ষ থেকে গেলে আমরা তো এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর যাই। তাহলে এখানে ওয়াই এর যে ভ্যালুটা আছে 4, সেটা হয়ে যাবে এক্স অক্ষ থেকে দূরত্ব। এবং ওয়াই অক্ষ থেকে যদি দূরত্ব বের করতে বলে, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর যাই, তাহলে এখানে এক্স এর যে মানটা থাকবে সেটা হবে দূরত্ব। তাহলে আমরা কি শিখলাম, এক্স অক্ষ থেকে দূরত্ব হবে ওয়াই এর ভ্যালুটা, কারণ আমরা ওয়াই অক্ষ বরাবর কাউন্ট করি, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে এক্স এর ভ্যালুটা। তাহলে আমরা এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্ব জিনিসটা শিখে ফেললাম। এখন দেখো মূল বিন্দু থেকে দূরত্ব, এই মূল বিন্দুটা হচ্ছে দেখো ও, মূল বিন্দুটা হচ্ছে ও। তাহলে এই ও বিন্দু থেকে যদি আমাদের দূরত্ব বের করতে হয়, দেখো এর মানে ও এ বের করতে হচ্ছে, ও এ সমান সমান হোয়াট। তাহলে এইখানেও কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহারটা করতে হবে। দেখো এই যে ও এ স্কোয়ার, আমরা কি জানি ও এ স্কোয়ার সমান সমান, এটাকে যদি বি নাম দেই, ও এ স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার যোগ ও বি স্কোয়ার। এর মানে এ বি এর মান আমরা জানি কত, 4 এ স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ারের মান আমরা, তাহলে ও এর মান যদি বের করি, দেখো এই ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে, এখানে 4 4 16, 3 3 9, মানে 16 আর 9 25, এর মান হচ্ছে 5। সাধারণত মূলবিন্দু থেকে দূরত্ব বললে তোমাদের যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য শিখেছিলাম, দুইটা বাহু যদি 3 4 হয়, তাহলে বাকি বাহুটা কি হয়, 5 হয়। তাহলে ওইভাবে করে আমরা খুব দ্রুত বের করতে পারবো। তারপর আমরা মূল নিয়মটা শিখে ফেললাম। তাহলে সহসমীকরণের যে সমাধান বিন্দু বের করার জন্য আমরা লেখচিত্রের মাধ্যমে কিভাবে বের করব সেটা শিখব। তাহলে প্রথমে আমরা দেখো সমাধান বিন্দুটি বের করে ফেলি। 1 নং সমীকরণ হতে কি পাই আমরা, x মাইনাস 2y ইকুয়াল -11। দেখো এই সমীকরণগুলি সমাধানের বিভিন্নভাবে করা যায়। সাধারণত এক্সকে স্বাধীন চলক হিসেবে মানে এক্সের বিভিন্ন মান বসিয়ে
ওয়াই এর মানগুলি বের করতে হয়। এই জন্য আমরা এক্সকে সবসময় ডান পাশে রাখার চেষ্টা করব। এখন দেখো বা দিয়ে আমরা যদি এক্সকে ডান পাশে নিতে চাই তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো, ওয়াই এর আগে কোন চিহ্ন দেওয়া আছে? যেহেতু ওয়াই এর আগে মাইনাস দেওয়া আছে, তাহলে এক্সকে ডান পাশে না নিয়ে আমরা ওয়াইকে ডান পাশে নিয়ে যাই, তাহলে ওয়াই এর আগে মাইনাসের জায়গায় প্লাস চিহ্ন চলে আসবে। তাহলে দেখো এক্স প্লাস -11 এই পাশে এসে হয়ে যাবে +11 ইকুয়াল 2y ডান পাশে চলে গিয়ে হয়ে যাবে +2y, কারণ আমরা ওয়াইটাকে প্লাস বানিয়েছি, সংখ্যাটাকে এক পাশে নিয়ে এসেছি। এখন দেখো, এখন যদি আমরা ওয়াই এর মানটা বের করতে চাই তাহলে 2y ইকুয়াল x + 11, বা উল্টাই দিলাম, ডান পাশের অংশটাকে বাম পাশে, বাম পাশের অংশটাকে ডান পাশে যদি নিয়ে যাই তাহলে চিহ্নের কোনো পরিবর্তনের দরকার হয় না। এখন যদি আমরা ওয়াই এর ভ্যালুটা বের করি দেখো, তাহলে কি হয়ে যায়, এখানে যে আমরা ওয়াই এর যে একটা কি পেলাম মান, এক্স কে আমরা স্বাধীন চলক হিসেবে মানে ডান পাশে রাখার চেষ্টা করব, ওয়াই এর ভ্যালুগুলি বের করব। তাহলে এখানে লিখব এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি, ওয়াই এর মান নির্ণয় করি। তাহলে দেখো, তাহলে আমরা কি লিখবো, এখানে একটা ছক করব। দেখো, ছক করার পরে আমি কতগুলি তোমাদের টেকনিক শিখিয়ে দেব, এগুলি অবশ্যই মনে রাখার চেষ্টা করবে যাতে খুব দ্রুত বিন্দুগুলি বের করে ফেলতে পারো। তাহলে এখানে আমরা দিলাম এক্স, এখানে দিলাম ওয়াই। তাহলে একটা জিনিস মনে রাখবো, আমরা খ সমাধান করার সময় এখানে এক্স এবং ওয়াই এর দুইটা মান পেয়েছিলাম, ওই মানটা আমরা শুরুতে বসিয়ে ফেলবো। যেমন দেখো 7 এবং 9, x + 11 ডিভাইডেড বাই 2। তারপরে দেখো পরের এই মানগুলি কিভাবে আমরা খুব দ্রুত বের করে ফেলতে পারি। 7 এর পরে যদি আমরা 8 বসাই তাহলে দেখো 8 এবং 11 যোগ করলে হয়ে যায় 19। 19কে 2 দ্বারা ভাগ দিলে দশমিকে মান আসে বা ভগ্নাংশ আকারে লিখতে হবে। তাহলে আমরা ভগ্নাংশ মান না নিয়ে পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য কি করব, এই যে নিচে 2 আছে, 2 এর সাথে 7, এই 7 এর সাথে 2 যোগ করে, মানে 7 থেকে 2 বেশি যদি আমরা কোনো মান বসাই, যেমন 7 এর থেকে 2 বেশি মানে হচ্ছে 9, 7 আর 2 যোগ করলে হয় 9, 9 যদি বসাই দেখো 9 + 11 মানে হয়ে যায় 20, 20কে 2 দ্বারা ভাগ দিলে হয়ে যায় 10। এবং পরে যদি আরেক জোড়া মান আমরা 7 এর থেকে 2 কম নেই, 2 বেশিও নিতে পারি কমও নিতে পারি, তাইলে আমাদের ডাইরেক্ট পেয়ে যাবো। দেখো 7 এর থেকে 2 যদি বিয়োগ দেই তাইলে হয়ে যায় 5, তাহলে 5 যদি বসাই তাহলে 5 + 11 মানে হয়ে যায় 16। তাহলে x এর মান যদি 5 বসাই, y এর মান হয়ে যায় 5 + 11 মানে 16, 16কে 2 দ্বারা ভাগ দিলে হয়ে যায় 8। এখন দেখো, যদি আমরা 2 নং সমীকরণ থেকে বের করি, 2 নং সমীকরণটা যদি খুব সহজভাবে দেয়া আছে, তাহলে প্রথমে লিখব 2 নং সমীকরণ হতে পাই দিয়ে আমরা ডাইরেক্ট না লিখে আমরা সমীকরণটা আগে একটু লিখে নিলাম, x - y = -2। ওকে, যেহেতু আমরা ওয়াই এর ভ্যালু বের করবো, এক্স কে ডান পাশে রাখবো, দেখবো ওয়াই এর আগে মাইনাস আছে কিনা। যদি ওয়াই এর আগে মাইনাস থাকে তাহলে আমরা ওয়াইটাকে ধরে কোন পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা কি লিখবো, এক্স আর সংখ্যাটাকে বাম পাশে নিয়ে আসি, তখন x + 2 = ওয়াই, কারণ ওয়াই এর আগে দেখো ডান পাশে নিয়ে যাওয়াতে প্লাস হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব y = x + 2। এর মানে আমাদের x এর ভ্যালু, এখন আমাদের এখানে যেহেতু কোনো ভগ্নাংশ নাই তাহলে আমরা যে কোনো মান বসাতে পারবো। তাহলে 7 এর পরে যদি আমরা এখানে 8 বসাই, দেখো 8 বসালে 8 এর সাথে 2 যোগ হয়ে যাবে কত, 10। এখানে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। আমরা যদি আমরা ছোট মান বসাই, মনে করো 7 যেহেতু আছে, 7 এর ছোট মানে এই জোড়া একটা, এই 7 এর একটা বড় মান এবং 7 এর একটা ছোট মান বসালে তোমাদের অঙ্কটি করতে সুবিধা হয়। তাহলে দেখো, আমরা যদি 8 বসালাম, তারপরে যদি আমরা 7 এর ছোট মান বসাই, 6 বসাইতে পারি, 5 বসাইতে পারি। তাহলে যদি আমরা 5 বসাই, দেখো x এর মান 5 বসালে 5 + 2 মানে হয়ে যায় 7। তাহলে তুমি যখন ভগ্নাংশ থাকবে না তখন যে কোনো মান ইচ্ছা খুশি বসাতে পারো, কারণ এখানে তোমার কোনো ভগ্নাংশ আসার সম্ভাবনা নেই। তুমি বড় মান ছোট মান যে কোনো মান বসাতে পারো। তবে দুইটা ছকের মধ্যে সমীকরণ 1 এর ছক এবং 2 এর ছক যে দুইটা বের করব সেটার মধ্যে অবশ্যই 7,9 বিন্দুটি রাখবে, মানে খ থেকে x এবং y এর যে মানটা পাবে সেটা অবশ্যই দুইটা ছকের ভিতরে প্রথম বিন্দুটা হিসেবেই রেখে দিবে। যদি মাঝখানেও লেখো কোনো সমস্যা নেই, শুরুতে আমি রাখতে বলছি এই কারণে যাতে এটা ভুল না হয়।
এই 7,9 বিন্দুটি আমাদের মূল সমাধান বিন্দু। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা 21 ঘর লেখচিত্রটা আমরা আঁকবো। যে যে বিন্দুগুলি আমরা বের করেছি এই বিন্দুগুলোকে আমরা গ্রাফ পেপারে বসাবো বা লেখ কাগজে বসাবো। তাহলে বসানোর জন্য আমরা একটা গ্রাফ পেপার আমাদের দেয়া থাকবে। গ্রাফ পেপারে আমরা দুইটা অক্ষ ধরবো, একটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম আর একটা হচ্ছে কি ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে একটা এক্স ও এক্স প্রাইম আর একটা হচ্ছে কি ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে এখানে আমরা খুব সুন্দরভাবে ডান পাশে এক্স দেবো, বাম পাশে এক্স প্রাইম দেবো, উপরে ওয়াই দেবো, নিচে ওয়াই প্রাইম দেবো এবং অ্যারো চিহ্নগুলি আমরা দিয়ে দেব, এগুলি যাতে ভুল না হয়। তোমরা পরীক্ষায় অনেকে ওয়াই উপরে না দিয়ে ওয়াই প্রাইম উপরে দাও, ওয়াই নিচে দাও, এরকম উল্টাপাল্টা দেয়া যাবে না। এখন যদি আমাদের এই এই ও বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক হয় 0,0, মানে মূল বিন্দুতে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এখন যদি আমাদের এক্স এর মান যদি প্লাস চিহ্ন যুক্ত হয় তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে যাব, আর মাইনাস চিহ্ন যুক্ত হইলে বাম দিকে যাব। আবার যদি এক্স এর মান 0 হয় তাহলে আমরা মূল বিন্দুতেই বসে থাকতে হবে, মানে ডানে বামে কোনো দিকে যেতে পারবো না। আবার ওয়াই এর মান যদি প্লাস হয় তাহলে আমরা উপরের দিকে যাব, আর ওয়াই এর মান যদি নিচে মাইনাস হয় তাহলে আমরা নিচের দিকে যাব। আর যদি ওয়াই এর মান 0 হয় তাহলে এই মূল বিন্দুতেই আমাদের অবস্থান থাকবে, 0 থাকলে মূল বিন্দুতেই সবার অবস্থান। তাইলে দেখো আমরা প্রথমে 7,9 বিন্দুটা বসাবো। এক্স এবং ওয়াই, এক্স এর মান হচ্ছে 7, 9 এর মানে ডান দিকে দেখো 1 2 3 4 5 6 7 ঘর, আর উপরের দিকে 9 ঘর আমরা গিয়েছি। তারপরে দেখো 9 10, তাই আমরা 7 এর পর আরো 2 ঘর ডানে যাব, আর উপরে 10 ঘর যাব। তারপরে বিন্দুটা হচ্ছে দেখো 5 8, এর মানে আমরা ডান দিকে যাব 5 ঘর, আর উপরের দিকে যাব কয় ঘর, 8 ঘর। তাহলে আমাদের বিন্দুটা এখানে চলে আসে। তাহলে এই যে তিনটা বিন্দু আমরা পেয়েছি সেটা কি করব, আমরা স্কেলের সাহায্যে এবং পেন্সিল দিয়ে, একটা সূক্ষ্ম পেন্সিল দিয়ে, আমাদের অবশ্যই পেন্সিলটা শার্প করে নিতে হবে। সুন্দরভাবে আমরা তিনটা বিন্দুকে যোগ করে দেব। আমি এখানে রেড মার্ক করে দিয়েছি বোঝানোর সুবিধার্থে আলাদা বিন্দুগুলি, কিন্তু তোমরা অবশ্যই এটা পেন্সিল দিয়ে করতে হবে, আবার রেড কালি দিয়ে করো না কেউ। তারপরে দেখো আমরা দ্বিতীয় ছক যেটা আছে, 2 নং ছকের 7 9 বিন্দুটা আমাদের অলরেডি বসানো হয়ে গিয়েছে, এই বিন্দুটা আমাদের আর বসানোর দরকার নেই। পরবর্তীতে আমাদের দেয়া আছে 8 10, এর মানে এক্স অক্ষের ডান দিকে যাবে 8 ঘর এবং উপরের দিকে যাবে কয় ঘর, 10 ঘর। তাইলে আমাদের এটা যেহেতু 7, এর মানে আরেক ঘর পরে গিয়ে আমাদের উপরের দিকে 10 ঘর যাবে, এর মানে এই বিন্দুটা এখানে এসে বসবে। ঠিক আছে, 8 10। তারপরে দেখো পরের বিন্দুটা আমাদের দেয়া আছে 5 7, এর মানে ডান দিকে যাবে 5 ঘর আর উপরের দিকে যাবে 7 ঘর। ঠিক আছে, তাহলে এটা তো 5 ঘর আমাদের আছে, 7 ঘর বলতে কি আরেক ঘর নিচে থাকবে এটা, এর মানে এই বিন্দুটা হচ্ছে 5 7। তারপরে আমরা এই যে এই কমন তো একটা বিন্দু আছে 7 9, এবং এই তিনটা বিন্দু আমরা কি করে দেবো, আবার যোগ করে দেবো। যোগ করে দেখো যে যে দুইটা সরলরেখা আমরা পেয়েছি, দুইটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে, যেটা বিন্দুটার আমরা একটা নাম আলাদা করে দেব এ বিন্দু, এবং এ বিন্দুর এক্স এর যেটা মান সেটাকে বলা হয় ভুজ, এবং 9 যেটা ওয়াই এর মান সেটাকে বলা হয় কোটি। এক্স এর মানকে বলা হয় ভুজ, ওয়াই এর মানকে বলা হয় কোটি। তাহলে আমরা এটার বিবরণটা কিভাবে লিখবো দেখো, আমরা এটার বিবরণটা কিভাবে লিখতে হবে, যেহেতু আমাদের ভুজ এবং কোটি বের করতে বলছে, তাহলে আমরা শুরুতেই একটা কমন কথা লিখতে হবে যে এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ। দেখো এখানে এক্স ও এক্স প্রাইম সব ক্যাপিটাল লেটার হয়, কিন্তু এক্স অক্ষটা এক্স স্মল লেটারে হয়, ওয়াই ওয়াই প্রাইম ক্যাপিটাল লেটারে হয়, আর ওয়াই এসটা স্মল লেটারে হয়, এবং ও মূল বিন্দু এটা ক্যাপিটাল লেটারে আমরা লিখতে পারি। এবং উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। তারপরে ছক একে যে বিন্দুগুলি পেয়েছি দেখো, ছক একের 7,9 9,10, এই যে বিন্দু 3 জোড়া বিন্দু পেয়েছি, এই বিন্দুগুলো লেখ কাগজে স্থাপন করি এবং এই বিন্দুগুলোকে যোগ করে উভয় দিকে বর্ধিত করলে একটি সরল রেখা পাওয়া যাবে, যেটা 1 নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরল রেখার লেখচিত্র। ঠিক তেমনি ভাবে দেখো আমরা ছক 2 এর ক্ষেত্রেও লিখবো, এই যে 3 জোড়া বিন্দু পেয়েছি, এই বিন্দুগুলো লেখ কাগজে স্থাপন করি, এই বিন্দুগুলো যোগ করে যদি উভয় দিকে বর্ধিত করা হয় তাহলে আরেকটি সরলরেখা পাওয়া যাবে, যা 2 নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখা প্রকাশ করে। তারপরে দেখো যে দুইটা সরলরেখা যে আমরা পেয়েছি, সরলরেখা দুটি এ বিন্দুতে ছেদ করে, এই বিন্দু হচ্ছে উভয় সমীকরণের সাধারণ বিন্দু, অতএব এ বিন্দুর ভুজ হচ্ছে 7, কোটি হচ্ছে 9। তাহলে আমাদের যেহেতু ভুজ এবং কোটি বের করতে বলছে, এখানে আমাদের উত্তর শেষ হয়ে গেল। এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করেছি সেই বিষয়গুলিকে কতটুকু বুঝতে পেরেছো সেটা যাচাই করার জন্য আমি কতগুলি প্রশ্ন তোমাদের মাঝে করব। আশা করি সবাই সঠিক উত্তরগুলি বের করে ফেলতে পারবে। আমাদের প্রথম প্রশ্ন, 4, -3 বিন্দুটি কোন চতুর্ভাগে
অবস্থিত। ভেরি গুড। আমাদের উত্তরটি হয়েছে চতুর্থ চতুর্ভাগে। মানে আশা করি এই বিন্দুটিও বের করতে পারবে। যদি আমাদের কোনো ভগ্নাংশ দেয়া থাকে, কোনো টেনশনের কিছুই নেই, ভগ্নাংশকেও আমরা একটা মান হিসেবে ধরে আমরা শুধু চিহ্নের দিকে তাকাবো। যেহেতু দুইটি মাইনাস, তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। অনেকে হয়তো বা ওইটা দেখে দ্রুত বলে ফেলতে পারছো, এটা তুমি পরীক্ষার প্রয়োজনে লিখে নিবে, লিখে নিয়ে সঠিকভাবে বের করবে। ওকে, তাহলে এত বিন্দুটি কোন অক্ষে অবস্থিত? এটা কোন অক্ষে অবস্থান করবে? ওয়াই অক্ষে। তাহলে এটা খুব সহজে মনে রাখার জন্য আমরা দেখব, যার ভ্যালুটা দেয়া আছে সেই ভ্যালুটাই আমরা কি করব, সেই ভ্যালুটা যার মান দেয়া থাকবে সেই অক্ষে অবস্থান করবে, আর যার মান 0 দেয়া থাকবে সেই অক্ষে আর থাকবে না। এটা থেকে আমরা খুব দ্রুত ধরে ফেলতে পারবো। এবং 4 এবং 5 এই দুইটা এমসিকিউ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউ দুইটিও অনেক আসে। দেখো, এক্স অক্ষ থেকে এত বিন্দুটির দূরত্ব কত একক অবস্থিত? ভেরি গুড। এক্স অক্ষ থেকে এত বিন্দুটির দূরত্ব হচ্ছে আমাদের এক্স অক্ষ থেকে 7 একক, আর ওয়াই অক্ষ থেকে যদি কোনো বিন্দুর দূরত্ব বলে তাহলে হচ্ছে এখানে 10 একক। তাহলে আমরা মনে রাখবো, এক্স অক্ষ থেকে দূরত্ব বলে ওয়াই এর মানটা হবে, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হলে এক্স এর মানটা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো তোমরা জানো যে আমাদের ভিডিওর ক্লাস নম্বর যত থাকে আমাদের হোমওয়ার্ক নম্বরও তত থাকে। যে আমাদের 32 নম্বর যেহেতু ক্লাস ছিল, আজকে আমাদের তাইলে এইচডব্লিউ নম্বর হবে 32 এবং 6.2-এর 21, 22, 23। তোমরা অঙ্ক তিনটি সুন্দরভাবে যথাযথভাবে সমাধান করে তোমাদের স্ব বিষয় শিক্ষকের নিকট পাঠিয়ে দিবে। এবং করোনার এই মহামারীর ভিতরে যেহেতু তোমরা একটু বাসায় অবস্থান করতেছো, সময় পাচ্ছ, এর জন্য বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করে তোমাদের ম্যাথের প্রতি যাদের দুর্বলতা আছে সে বিষয়টি তোমরা কাটিয়ে উঠবে। কারণ ম্যাথ বিষয়টি হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি যত ভালো ছাত্রই হও না কেন, তুমি কিন্তু পরবর্তীতে রেজাল্ট ভালো করতে পারবে না। এই জন্য আশা করি সবাই করোনার এই মহামারীর মধ্যে বাসায় অবস্থান করবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং সামাজিক দূরত্ব মেনটেন করবে। এবং অবশেষে তোমাদের সুন্দর ও সুস্থ জীবন কামনা করে আমি নাজমুস সাকিব এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।